মিসির আলি সারাদিন ঘুমোলেন। দুপুরে একবার ঘুম ভেঙেছিল, মাথায় অসহ্য যন্ত্রণা। তিনি পরপর 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন। যখন জাগলেন তখন বেশ রাত। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। একজন বেজমতো লোক আছে, হাতে স্টেথিস্কোপ। নিশ্চয়ই ডাক্তার। দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন নিজাম। বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। বরকত সাহেব বললেন, এখন কেমন লাগছে? ভালো। মিসির আলি উঠতে চেষ্টা করলেন। ডাক্তার সাহেব বললেন, নড়াচড়া করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই। তিনি কিছু বললেন না। নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে। ঘুম ঘুম ভাবটা ঠিক কাটছে না। ডাক্তার সাহেব বললেন, হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন? পেশা ছিল না, হঠাৎ করে হয়েছে। যে জিনিস হঠাৎ আসে তা হঠাৎই যায়। কি বলেন? না না, খুব সাবধান থাকবেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বরকত সাহেবকে বলেছিলাম হাসপাতালে ট্রান্সফার করবার জন্যে। সত্যি করে বলুন, এখন কি বেটার লাগছে? লাগছে। আগের মতো খারাপ লাগছে না। ডাক্তার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, হঠাৎ করে এরকম হাই প্রেশার হবার তো কথা নয়। খুব আনইউজুয়াল। তিনি একগাদা ওষুধপত্র দিলেন। যাবার সময় বারবার বললেন, রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। একটা ঘুমের ওষুধ দিয়েছি, খেয়ে টানা ঘুম দিন। ভোরে এসে আমি আবার প্রেশার মাপবো। বরকত সাহেব বললেন, আপনি তো সারাদিন কিছু খাননি। এখন খাবো। গোসল সেরে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন? নিশ্চয় করব। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। মিসির আলি বললেন, আজ না, আমি আগামীকাল কথা বলবো। ঠিক আছে, আগামীকাল। বরকত সাহেব ঘর থেকে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আপনার কষ্ট হলো খুব, আমি লজ্জিত। আপনার লজ্জিত হবার কিছু নেই। আপনি এ নিয়ে ভাববেন না। দীর্ঘ স্নানের পর মিসির সাহেবের বেশ ভালোই লাগলো। ক্লান্তির ভাব নেই। মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে, তবে তা সহনীয়। এবং মনে হচ্ছে গরম এক কাপ চা খেলে সেরে যাবে। খাবার নিয়ে এলো নিজাম। মিসির আলি লক্ষ্য করলেন, নিজাম তাকে বারবার আর চোখে দেখছে। তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নিজাম। জি স্যার। তুমি কেমন আছো? জি স্যার, ভালো। তিনি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি? নিজাম চমকে উঠল, কিন্তু নিজেকে সামনে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগলো। কথা বলছো না কেন নিজাম? কি বলবো স্যার? ওই যে জিজ্ঞেস করলাম, তিনি তোমাকে মাথা ব্যথা দেয় কিনা। আমার ধারণা সবাইকেই মাঝে মাঝে দেয়। ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলেছেন। তোমাকেও দিয়েছে? জি স্যার। কবার দিয়েছে? অনেকবার। তবু তুমি এ বাড়িতে পড়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ওর ওষুধ ভালো করবার জন্য এসেছি। কাজী ওর সম্পর্কে সবকিছু আমার জানা দরকার। তোমরা যদি না বলো তাহলে আমি জানবো কি করে? কি জানতে চান স্যার? মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে? 3 বছর ধরে হচ্ছে। প্রথম কিভাবে এটা শুরু হলো তোমার মনে আছে? জি আছে। রহিমা তিন্নি আপার জন্য দুধ নিয়ে গিয়েছিল। তিন্নি আপা খাচ্ছিল না। তখন রাগের মাথায় রহিমা তিন্নি আপাকে একটা চড় দেয়। তারপরে শুরু। রহিমা চিৎকার করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, ভয়ঙ্কর কষ্ট পায়। রহিমা কি এখনো কাজ করে এই বাড়িতে? জি। এরকম কষ্ট কি সে আরো পেয়েছে? জি স্যার। তবু সে বাড়িতে পড়ে আছে, চলে যায় না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি লক্ষ্য করলেন এই প্রশ্নটির জবাব নিজাম এড়িয়ে যাচ্ছে। এত কষ্টের পরও কাজের মানুষগুলো এখানেই আছে। তার কি কারণ হতে পারে? হয়তো অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে, যে কারণে থাকছে।
কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। তুমি বেতন কত পাও নিজাম? যে মাসে 150 টাকা, আর কাপড় চোপড়। মিসির আলির মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয়, কাজে এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার কারণ অন্য। নিজাম। জি স্যার। তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? নিয়ে আসছি স্যার। আসো না, রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই, ওকে পেলে বলবে আমার কথা। জি আচ্ছা। নিজাম চট করে চা নিয়ে এলো। লোকটি করিতকর্মা। চাটা হয়েছে চমৎকার। চুমুক দিতে দিতে মাথার যন্ত্রণা প্রায় সেরে গেল। চিনি লাগবে স্যার? না লাগবে না, খুব ভালো চা হয়েছে। নিজাম, বসো তুমি, টুলটায় বসো, কথা বলি। নিজাম বসলো না, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, তিন্নির মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছ? নিজাম মাথা চুলকাতে লাগলো। মিসির সাহেব বললেন, ভালো করে চিন্তা করে বলো, সে এমন কিছু কি করে যা আমরা সাধারণত করি না? তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন। তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন, তাই নাকি? জি স্যার। জ্যৈষ্ঠ মাসের রোদেও তিন্নি আপা সারাদিন ছাদে বসে থাকেন। এছাড়া আর কি করে? আর কিছু না। মনে করতে চেষ্টা করো, হয়তো কোনো ছোট ব্যাপার, তোমার কাছে হয়তো এর কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। রাত 1টার দিকে মিসির আলি তিন্নির আঁকা ছবিগুলো নিয়ে বসলেন। সব মিলিয়ে 5টি ছবি। প্রতিটি ছবি গাছ ও গাছ জাতীয় কিছুর, বেশিরভাগ গাছ লতানো। গাছের রং হলুদ থেকে লালের মধ্যে, সবুজের কিছুমাত্র ছোঁয়া নেই। তিনি হলুদ এবং লাল রং দিয়ে ছবি আঁকলো কেন? সম্ভবত তার কাছে সবুজ রং ছিল না। অবশ্যই শিশুরা অদ্ভুত রং ব্যবহার করতে ভালোবাসে। তার এক ভাগ্নি মানুষ আঁকে আকাশে নীল রঙে, মানুষের চোখে দেয় গাঢ় লাল রং। অবশ্যই 5টি ছবি শিশুর আঁকা ছবি বলে মনে হচ্ছে না। শিশুরা এত চমৎকার আঁকে না। একটি ছবিতে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়। কোনো শিশু, তার সে যত প্রতিভাবান শিশুই হোক, এরকম নিখুঁত ঝড়ের ছবি আঁকতে পারবে না। ছবি দেখে মনে হয় ঝড়ের সময়টায় এই ছবির শিল্পী উপস্থিত ছিল। হাওয়া যে ঘূর্ণি উঠেছে তাও সে লক্ষ্য করেছে। মিসির আলি সাহেব মনে মনে একটি থিওরি দাঁড় করাতে চেষ্টা করলেন। তিনি ভাবতে চেষ্টা করলেন, ছবিগুলো কোনো শিশুর মন গড়া ছবি নয়, কল্পনার ছবি নয়। এই গাছ, এই ঝড়, বাতাসের এই ঘূর্ণি ছবির শিল্পী দেখেছে। যদি তাই হয়, তাহলে এই গাছগুলি কি পৃথিবীর গাছের সবুজ রং থাকবে? ছায়াতে জন্মানো কিছু কিছু হলুদ গাছ তিনি দেখেছেন, কিন্তু এরকম কড়া সূর্যের আলোয় হলুদ গাছ তিনি দেখেছেন বলে মনে করতে পারলেন না। প্রতিটি ছবিতে দুটি সূর্য, গনগনে সূর্য। এর মানে কি পৃথিবীর কোনো ছবিতে দুটি সূর্য থাকবে না? তাহলে কি থিওরি দাঁড় করানো যায় যে ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অন্য কোনো গ্রহের? তা কেমন করে হয়? তিনি অন্য কোনো গ্রহের মেয়ে, এই যুক্তি হাস্যকর। তিনি পৃথিবীরই মেয়ে, এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। এই গ্রহের মেয়ে হয়ে বাইরের একটি গ্রহের ছবি সে কেন আঁকছে? কিভাবে আঁকছে? মিসির আলি গম্ভীর মুখে তৃতীয় সিগারেটটি ধরালেন। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ছকে ফেলা যাচ্ছে না। তিনি সিগারেট টানতে টানতে বারান্দায় এসে দাঁড়ালেন এবং ভাবতে চেষ্টা করলেন, এইসব অল্প বয়সী একটি মেয়ের কল্পনার ছবি, এর বেশি কিছু নয়। মেয়েটির কল্পনা শক্তি খুব উচ্চ পর্যায়ের, যার জন্য সে এত চমৎকার কিছু ছবি আঁকতে পারছে। ভোরবেলা তাকে জিজ্ঞেস করতে হবে। মিসির আলির ঠান্ডা লাগছে, হু হু করে বইছে উত্তরে বাতাস, কিন্তু এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। চারিদিক খুব চুপচাপ, আকাশে চাঁদ থাকায় চমৎকার জ্যোৎস্না হয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না ভেঙে ভেঙে পড়ছে। কি অদ্ভুত একটি দৃশ্য! মিসির আলি নিজের অজান্তে হাঁটতে হাঁটতে একটা ঝাঁকড়া জাম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। ঠিক তখন অদ্ভুত একটা ব্যাপার হলো। তিনি স্পষ্ট শুনলেন, তিন্নি বলছে, কি আপনার ঘুম আসছে না? তিনি আশেপাশে কাউকে দেখলেন না, দেখার কথাও নয়। এই নিশিরাত্রে তিন্নি নিশ্চয়ই নিচে নেমে আসেনি। তিনি বললেন, কে কথা বলল? মিসির আলি খিলখিল হাসির শব্দ শুনলেন। এর মানে কি? তিন্নির হাসি কোত্থেকে ভেসে আসছে? মিসির আলি বললেন, তুমি তিন্নি?
হ্যাঁ। কোত্থেকে কথা বলছো? আপনি এত বুদ্ধিমান অথচ কোত্থেকে কথা বলছি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। তুমি কোথায়? আমি আমার ঘরেই আছি। কোথায় আবার থাকবো? মিসির আলি একটা বড় ধরনের চমক পেলেন। মেয়েটি তার ঘরে থেকে কথা বলছে, সেসব কথা তিনি পরিষ্কার শুনছেন। টেলিপ্যাথিক যোগাযোগ। অদ্ভুত তো। মেয়েটিও নিশ্চয়ই তার কথা শুনতে পাচ্ছে। মেয়েটির সঙ্গে কথা বলার জন্যে নিশ্চয় চেঁচাতে হবে না, মনে মনে ভাবলেই তিনি বুঝবে। মিসির আলি কথা বলা শুরু করলেন। এরকম অদ্ভুত কথোপকথন তিনি আগে কখনো করেননি। মিসির আলি, কেমন আছো তিন্নি? তিন্নি, ভালো। মিসির আলি, এখনো জেগে আছো? তিন্নি, হ্যাঁ আছি। মিসির আলি, কেন? আমারও আপনার মতো ঘুম আসছে না। মিসির আলি, রোজই জেগে থাকো? তিনি, মাঝে মাঝে থাকি। মিসির আলি, তোমার ছবিগুলো বসে বসে দেখলাম। তিন্নি, আমি জানি। মিসির আলি, খুব সুন্দর হয়েছে। তাও জানি। মিসির আলি, এগুলো কোথাকার ছবি? তিন্নি, বলবো না। মিসির আলি, কেন, বলতে অসুবিধে কি? তিন্নি, বলতে ইচ্ছে হচ্ছে না। মিসির আলি, ছবিতে দেখলাম দুটি সূর্য। তিন্নি, হ্যাঁ দুটি। মিসির আলি, দুটি কেন? তিন্নি, দুটি থাকলে আমি কি করব? একটি আঁকবো। কথাবার্তা এই পর্যন্তই। মিসির আলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু আর কোনো যোগাযোগ হলো না। তিনি বেশ কয়েকবার ডাকলেন, তিন্নি, তিন্নি। কোনো জবাব নেই। মিসির আলি নিজের বিছানায় ফিরে এলেন। ঘুম চটে গিয়েছে, শুয়ে থাকার কোনো মানে হয় না। তিনি আবার ছবি নিয়ে বসলেন, যদি নতুন কিছু বের হয়ে আসে। যে মাটির উপর গাছগুলো দাঁড়িয়ে আছে তার রং কি, আকাশের রং কি, গাছপালার ফাঁকে কোনো কীটপতঙ্গ আছে কি, যদি থাকে তাদের রং কি? আপনি এখনো জেগে আছেন? তিনি চমকে উঠলেন। তিন্নি আবার কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এখনো জেগে আছি, তোমার ছবি দেখছি। কেন দেখছেন? একবার দেখাও যায়, 100 বার দেখাও তা? হুম হুম, তুমি ঠিক বললে না। প্রথমবার অনেক কিছু চোখে পড়ে না। আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না। আমি কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। পারো নাকি? হ্যাঁ পারি, দিব? না, দরকার নেই। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। তাহলে কথা বলুন। আমার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো অন্যদের সঙ্গেও কি সেভাবে কথা বলো? না। কেন বলো না? বলতে ইচ্ছে করে না। মিসির আলি চেষ্টা করতে লাগলেন আজে বাজে প্রশ্নের ফাঁকে ফাঁকে দুই একটি জরুরি প্রশ্ন করে খবরাখবর বের করে আনতে। কিন্তু মেয়েটি খুব সাবধানী। সে অনায়াসে ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছে। তবু এর মধ্যে একটি হচ্ছে, তিনি শুধু মানুষ নয়, পশুদের সঙ্গেও, যেমন বেড়াল, যোগাযোগ করতে পারে। মিসির আলি জিজ্ঞেস করলেন, বেড়াল তোমার কথা বুঝতে পারে? হুম, পারে। তুমি ওর কথা বুঝতে পারো? বেড়াল কোনো কথা বলে না, তবে সে যা ভাবে তা বুঝতে পারি। অবশ্যই সবসময় পারি না। কখন কখন পারো। তা জেনে আপনি কি করবেন? আপনি কি বেড়াল? তিনি খিলখিল করে হাসতে লাগলো। মিসির আলি রোমাঞ্চ বোধ করলেন। মেয়েটি নিজের ঘরে বসে হাসছে, অথচ তিনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিন্নি, বলুন। এই যে তুমি কথা বলছো আমি শুনছি, আছে এ বাড়িতে অন্য যারা আছে তারা কি শুনছে? তারা শুনবে কিভাবে? আমি কি তাদের সঙ্গে কথা বলছি? তাও তো ঠিক। আচ্ছা ধরো কাল ভোরে আমি যদি অনেক দূরে চলে যাই, 3-4 মাইল দূরে, কিংবা তার চেয়েও দূরে, তখনও কি তুমি আমার কথা শুনতে পারবে? তিনি বিরক্ত হয়ে বলল, আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি আর কথা বলবো না। মিসির আলি বললেন, শুভরাত্রি তিন্নি। তার কোনো জবাব তিনি শুনতে পেলেন না। মাথার যন্ত্রণাটা আবার ফিরে এসেছে। শরীরটা হালকা লাগছে। মিসির আলি ডাক্তারের দিয়ে যাওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। ভালো ঘুম হলো না, আজে বাজে স্বপ্ন দেখলেন। বেশ কয়েকবার ঘুম ভেঙেও গেল। শীতের ভোরবেলা ময়মনসিংহ শহর মিসির আলির বেশ লাগলো। তিনি অন্ধকার থাকতে জেগে উঠেছেন। একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন।
আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি, গেট খুলে দিয়েছে এবং হাসি মুখে বলেছে, এত সকালে কই যান? সম্ভবত বরকত সাহেব দারোয়ানকে কিছু বলেছেন। সব মফস্বল শহর দেখতে একরকম, তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যই বোধহয় একটু আলাদা। কিংবা কে জানে, ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে। মিসির আলি হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে গেলেন। নদী শুকিয়ে এতটুকু হয়েছে, চিনি দানার মতো সাদা বালির চর পড়েছে। অদ্ভুত লাগছে দেখতে। মর্নিং ওয়াকে বের হয়েছে এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেল। সবই বুড়োর দল। জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্য তাদের মমতা জেগে উঠেছে। এইসব অপূর্ব দৃশ্য আরো কিছুদিন দেখতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। মিসির আলি নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন। তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে। তিনি কিছু একটা করতে চান, কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না। ভোরবেলা নদীর পাড়ের একটি ছোট শহর দেখতে ভালো লাগছে, এই যা। মাইল দুয়েক হাঁটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন। বয়স হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। ঘড়িতে 6টা বাজে। এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার। বরকত সাহেব নিশ্চয়ই ভোরের নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। একটা খেয়াঘাট দেখা যাচ্ছে। খেয়াঘাটের পাশে বেঞ্চিতে পেতে সুন্দর একটা চায়ের দোকান। মিসির আলি বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন। সিগারেট খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু প্যাকেট ফেলে এসেছেন। চা শেষ করবার পর লক্ষ্য করলেন শুধু সিগারেট নয়, মানিব্যাগও ফেলে এসেছেন। তার অস্বস্তির সীমা রইল না। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আগামীকাল ভোরবেলা চায়ের পয়সা দিয়ে যাব। আমি ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনি কিছু মনে করবেন না। চায়ের দোকানি দাঁত বের করে হাসলো, যেন খুব মজার একটা কথা শুনছে। কোনো অসুবিধা নাই, দরকার হলে আরেক কাপ খান। মিসির আলি সত্যি সত্যি আরেক কাপ চা খেলেন। অল্প অল্প রোদ উঠেছে। রোদে পা মেলে জ্বলন্ত উনুনের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ লাগছে। মিসির আলি হাসি মুখে বললেন, দোকান আপনার কেমন চলে? লোকজন তো দেখি না। দোকান চলে না, বিক্রি নাই, মানুষজনই নাই, চা কে খাইব কোন? ভালো জায়গায় গিয়ে দোকান করেন, যেখানে লোকজন আছে। দাড়িওয়ালা লোকটি হাসি মুখে বলল, মনের টানে পইরা আছি, জায়গাটা বড় ভালো লাগে, মায়া পইরা গেছে। একবার মায়া পড়লে চাওন মুসিবত। মিসির আলি চমকে উঠলেন। এই বুড়োর কথায় একটা সূত্র পাওয়া যাচ্ছে। তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরও নিজাম বা রহিমারও বাড়িতে পড়ে আছে। সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করছে। এই মায়া তৈরির ব্যাপারে তিন্নিরও নিশ্চয়ই একটি ভূমিকা আছে। মায়া জাগিয়ে রাখছে তিন্নি, কেউ তা বুঝতে পারছে না। মানুষের সমস্ত আবেগ অনুভূতির কেন্দ্রবিন্দু মস্তিষ্ক। মেয়েটি সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজেই। মিসির আলির মনে হলো এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে। আশেপাশের লোকজনদের একটু দূরে সরিয়ে রাখে, আবার টেনে রাখে নিজের দিকে। মেয়েটি নিজের সব ক্ষমতা সবাইকে দেখাচ্ছে না। যেমন ধরা যাক, দূর থেকে কথোপকথনের ক্ষমতা। এর খবর এ বাড়ির অন্য কেউ জানে না। কিন্তু কেন জানে না? কেনই মেয়েটি এসব তথ্য গোপন রেখেছে? আবার পুরোপুরি গোপনও রাখছে না, তার কাছে প্রকাশ করেছে। কেন করেছে? আশঙ্কা কেন? এর উত্তর বের করতে হবে। একটির পরে একটি তথ্যকে সাজাতে হবে, একটি ছকের মধ্যে ফেলতে হবে। মিসির আলি চিন্তিত বোধ করলেন। নিজের অজান্তে আরেক কাপ চা চাইলেন। চায়ের দোকানি খুশি মনে চা ছাকতে বসলো। আমি কাল সকালে দাম দিয়ে যাব। কোনো অসুবিধা নাই, 3 কাপ চায়ের লাগিন ফতুর হইতাম না। আমরা ময়মনসিংহের লোক, আমরা আর কইল যাব। নাম কি আপনার? রশিদ। আচ্ছা ভাই রশিদ, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট নাই, বিড়ি আছে, খাইবেন? দেন দেখি একটা। মিসির আলি চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন। বেলা বাড়ছে, তার খেয়াল নেই। অনেক কাজ পড়ে আছে সামনে। কাজ গোছাতে হবে। কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না। এবারের প্রতিটি মানুষকে জেরা করতে হবে, এলোমেলো প্রশ্ন উত্তর নয়, পুঙ্খানুপুঙ্খ জেরা। তিন্নির মার সম্পর্কে খোঁজ নিতে হবে, ভদ্রমহিলার চিঠিপত্র, ডায়েরি এসব দেখতে হবে, ভালোভাবে জানতে হবে তিনি মেয়ে সম্পর্কে কি ভাবতেন। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। কি ভাবেন?
মিসির আলি চমকে উঠে বললেন, কিছু ভাবি না ভাই, চায়ের জন্য ধন্যবাদ, কাল সকালে আমি আবার আসবো। জি আইসা, আপনি ময়মনসিংহের লোক না মনে হইতেছে। জি না, আমি ঢাকা থেকে এসেছি। কুটুম বাড়ি? জি, কুটুম বাড়ি। তোমার নাম রহিমা? জি। ভালো আছো রহিমা? জি, আল্লাহ তাআলা যেমন রাখছে। রহিমা লম্বা একটা ঘোমটা টানলো। এই লোকটি তার কাছে কি জানতে চায় তা সে বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না। তাকে কিসের জন্য এত জিজ্ঞাসাবাদ? তিনি আব্বা বলে দিয়েছেন উনি যা জানতে চান সব বলবে, কিছুই গোপন করবে না। এও এক সমস্যা। গোপন করার কি আছে? রহিমা? জি। দেশের বাড়িতে তোমার কে কে আছেন? এক মাইয়া আছে। মেয়েকে দেখতে যাও না? জি যাই। শেষবার কবে গিয়েছিলে? 3 বছর আগে। এই 3 বছর যাওনি কেন? রহিমা চমকে উঠল। তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে, যেন সে নিজেই গভীর চিন্তায় পড়ে গেছে কেন যায়নি। মেয়ে যাবার জন্য বলে না? মেয়ে যাবার জন্য বলে না? জি বলে। তবু যেতে ইচ্ছে করে না, তাই না? রহিমা চুপ করে রইল। নিসার আলি বললেন, তিন্নির মাকে তো তুমি দেখেছ, তাই না? জি। কেমন মহিলা ছিলেন? খুব ভালো। এমন মানুষ দেখি নাই। খুব সুন্দর আছিল। কিরকম ব্যবহার! কাউরে রাগ হয়ে কথা কয় নাই। ওই ভদ্রমহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছু ছিল কি? জি না, বড় ভালো মানুষ ছিল। ইনার কথা মনে হইলেই চোখে পানি আসে। রহিমা সত্যি সত্যি চোখ মুছল। মিসির আলির আর কিছু জিজ্ঞেস করার ছিল না। অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না। বাড়ির দারোয়ানের একটি কথা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ। সে বলেছে তিন্নি ছোটবেলায় খুব ছোটাছুটি করত, বাগানে দৌড়াতো। যতই সে বড় হচ্ছে ততই তার ছোটাছুটি কমে যাচ্ছে। এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে। তুমি কদিন ধরে এই বাড়িতে আছো? জি অনেক দিন। ছুটি ছাটায় দেশের বাড়িতে যাও না? জি যাই। শেষ কবে গিয়েছিলে? অনেক হিসাব নিকাশ করে দারোয়ান বলল, 3 বছর আগে একবার গিয়েছিলাম। গত 3 বছরে যাওনি? জি না। তিন্নির মার পুরনো চিঠিপত্র বা ডায়েরি কিছুই পাওয়া গেল না। বরকত সাহেব বললেন, এদেশের মেয়েদের কি আর ডায়েরি লেখার অভ্যেস আছে? এরা ঘরের কাজকর্ম শেষ করেই সময় পায় না, ডায়েরি কখন লিখবে? চিঠিপত্র? পুরনো চিঠিপত্র কি কেউ জমা করে রাখে বলুন? চিঠি আসে, চিঠি পড়ে ফেলে দেই, ব্যাস। তাছাড়া ও চিঠি লিখবে কাকে? বাপ মা মরা মেয়ে ছিল, মামার কাছে মানুষ হয়েছে। বিয়ের পর সেই মামা মারা গেলেন, সে একা হয়ে গেল। চিঠিপত্র লেখার বা যোগাযোগের কেউ ছিল না। আপনার স্ত্রী কি খুব বিষণ্ণ প্রকৃতির ছিলেন? না মনে হয়, হাসি খুশি তো ছিল। কোন রকম অসুখ বিসুখ ছিল কি? বলার মতো তেমন কিছু না, সর্দি কাশি এইসবে খুব ভুগতো। এটা নিশ্চয়ই তেমন কিছু না। তিনি যখন তার পেটে, সে সময় কি তার জার্মান মিজলস হয়েছিল? এটা কেন জিজ্ঞাসা করছেন? জার্মান মিজলস একটা ভাইরাস ঘটিত অসুখ। এতে বাচ্চার অনেক ধরনের ক্ষতি হবার কথা বলা হয়। জিনে কিছু ওলটপালট হয়। না, এই ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি। মামস? মামস হয়েছিল কি? না, তাও না। মিসির আলি বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, সেই সময় তিনি কি কোনো অদ্ভুত স্বপ্ন টপ্ন দেখতেন? বরকত সাহেব ভুরু কুঁচকে বললেন, কেন জিজ্ঞেস করছেন? মানসিক অবস্থাটা জানবার জন্যে। দেখতেন কি কোন স্বপ্ন? হ্যাঁ দেখতেন। কি ধরনের স্বপ্ন? আপনার মনে আছে? ঠিক মনে নেই, প্রায়ই দেখতাম জেগে বসে আছে, কি হয়েছে জিজ্ঞেস করলে বলতো দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন সেটা জিজ্ঞেস করেননি? জি না, জিজ্ঞেস করিনি। স্বপ্ন টপ্নর ব্যাপারে আমার তেমন উৎসাহ নেই, তবে সে নিজে থেকে কয়েকবার আমাকে বলতে চেষ্টা করেছে, আমি তেমন গুরুত্ব দেইনি। আপনার কি কিছুই মনে নেই? ও বলতো তার স্বপ্নগুলি সব গাছপালা নিয়ে, এর বেশি আমার কিছু মনে নেই। মিসির আলি বললেন, আমি আজ সন্ধ্যায় ঢাকা যাব। এখানকার কাজ আমার আপাতত শেষ হয়েছে।
ঢাকায় আমি কিছু পড়াশোনা করব, খোঁজ খবর করব, তারপর ফিরে আসব। আজই যাবেন? হ্যাঁ, আজই যাব। হাতে সময় বেশি নেই, কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে। একথা কেন বলছেন? ইনস্টিংক্ট থেকে বলছি, আমার মনে হচ্ছে এরকম। আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে একবারই কথা বলেছেন, আমি চাচ্ছিলাম আপনি তার সাথে দীর্ঘ আলাপ আলোচনা করবেন। আমি আবার ফিরে আসছি, তখন করব। কবে ফিরবেন? চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরতে। আমার মেয়েটিকে কেমন দেখলেন বলুন? এখনো বলবার মতো তেমন কিছু পাচ্ছি না। পাবেন কি? পাবো, নিশ্চয়ই পাবো। কেন পাবো না? বরকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মনে হলো তিনি খুব আশাবাদী নন। তিনি প্রায় সারাদিনে ছাদে বসেছিল। মিসির আলি তার কাছ থেকে বিদায় নিতে গেলেন বিকেলে। তিন্নি, আমি চলে যাচ্ছি। মেয়েটি বলল, আমি জানি। আমি তোমার ছবিগুলি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তাও জানি। কিছুদিনের মধ্যে আমি আবার আসবো, তখন দেখবে সব ঝামেলা মিটে গেছে। তিন্নি কিছু বলল না। মিসির আলি বললেন, গাছপালা তুমি খুব ভালোবাসো, তাই না? মাঝে মাঝে বাসি, মাঝে মাঝে বাসি না। তুমি কি ওদের সঙ্গে কথা বলতে পারো? এখানে সব গাছপালা আছে, তাদের সঙ্গে আমি পারি না। এখানে যে সব গাছপালা আছে তাদের সঙ্গে পারি না। তাহলে কাদের সঙ্গে পারো? মেয়েটি জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। মিসির আলি বললেন, তুমি আমার অনেক প্রশ্নের জবাব দাও না, কেন দাও না বলো তো? কোনো বাধা আছে কি? তিনি সে প্রশ্নের জবাব না দিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালো করে দিন, অসুখ সারিয়ে দিন। মিসির আলি খুবই মন খারাপ হয়ে গেল। বাচ্চা একটি মেয়ে বাস করছে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে, যে জগতের সঙ্গে আশপাশের চেনা জগতের কোনো মিল নেই। মেয়েটি কষ্ট পাচ্ছে, তার কষ্টের ব্যাপারটি কাউকে বলতে পারছে না। সে নিজেও হয়তো জানে না পুরোপুরি। তিনি, আমি যাই। মেয়েটি কিছু বলল না। মিসির আলি লক্ষ্য করলেন তিনি নিঃশব্দে কাঁদছে। ঢাকায় ফেরার ট্রেনে উঠবার পর মিসির আলির মনে পড়ল 3 কাপ চায়ের দাম তিনি দিয়ে আসেননি। রশিদ নামের বুড়ো মানুষটি আগামীকাল ভোরবেলা যখন দেখবে কেউ আসছে না, তখন না জানি কি ভাববে। মিসির আলির মন গ্লানিতে ভরে গেল, কিন্তু কিছুই করার নেই। ঢাকা মেল ছুটে চলেছে, পেছনে পড়ে আছে নদীর ধারে গড়ে ওঠা চমৎকার একটি দৃশ্য। ডক্টর জাবেদ হাসান অবাক হয়ে বললেন, আপনি আমার কাছে ঠিক কি জানতে চান? বুঝতে পারছি না। কয়েকটি গাছপালার হাতে আঁকা ছবি নিয়ে গিয়েছেন, আর তো কিছুই বলেননি। ছবিগুলো ভালো করে দেখেছেন? ভালো করে দেখার কি আছে? মিসির আলি লক্ষ্য করলেন ডক্টর জাবেদ বেশ বিরক্ত। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না, কিন্তু সবসময় ব্যস্ততার একটা ভঙ্গি করেন। ডক্টর জাবেদ এই মুহূর্তে এমন মুখের ভাব করেছেন যেন তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিসির আলি বললেন, এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন। ছবিতে আঁকা গাছগুলির কথা বলছি। কি বলবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি জানতে চাচ্ছেন? এই জাতীয় গাছ দেখেছেন কখনো? না। বইপত্র এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন? দেখুন, পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে, সবকিছু আমার জানার কথা নয়। আমার পিএইচডির বিষয় ছিল প্লান্ট ব্রিডিং। সে সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে পারি। আপনি একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলি ছবি নিয়ে এসেছেন, সেই ছবিগুলো দেখে আমাকে গাছ সম্পর্কে বলতে বলছেন। এ ধরনের ধাঁধার পেছনে সময় নষ্ট করার আমার কোনো অর্থ দেখছি না। মিসির আলি বললেন, আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হচ্ছি কারণ আপনি আমার সময় নষ্ট করছেন। মিসির আলি বললেন, আপনি তো বসে বসে টিভি দেখছিলেন, তেমন কিছু তো করছিলেন না, সময় নষ্ট করার কথা উঠছে কেন? মিসির আলি তাক ভাবলেন এই কথায় ভদ্রলোক ভীষণ রেগে যাবেন, গেট আউট জাতীয় কথাবার্তা বলে বসতে পারেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তেমন কিছু হলো না। ডক্টর জাবেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন। অপ্রস্তুত মানুষেরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে, ভদ্রলোক সেরকম কাশছেন। কাশি থামাবার পর বেশ মোলায়েম স্বরে বললেন, একটু চা দিতে বলি? জি না, চা খাবো না। একটু খান, ঠান্ডা ঠান্ডা পড়েছে, চা ভালোই লাগবে। বসুন, চায়ের কথা বলে আসি। চা এলো, শুধু চা নয়, চায়ের সঙ্গে নানান ধরনের খাবার দাবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটি বিশেষত্ব আছে, এরা অতিথিকে চায়ের সঙ্গে নানান রকম খাবার দাবার দেয়।
যা দেখে কেউ ধারণা করতে পারে না যে এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু। মিসির আলি সাহেব, চা নিন। তিনি চা নিলেন। বলুন, স্পেসিফিক্যালি আপনি কি জানতে চান? পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কিনা তা কে বলতে পারবে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি গাছপালার ক্যাটাল জাতীয় কিছু কি আছে যেখানে সব জাতীয় গাছগাছালির ছবি আছে, তাদের সম্পর্কে তথ্য লেখা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এদেশে নেই, বোটানিক্যাল সোসাইটিগুলোতে আছে। ওদের একটি কাজই হচ্ছে গাছপালার বিভিন্ন স্পেসিসকে সিস্টেমেটিক্যালি ক্যাটালগিং করা। আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি যাবার সময় আমি ঠিকানা লিখে দিব। আর কি জানতে চান? মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা আরো গুছিয়ে করুন। মিসির আলি থেমে থেমে বললেন, আমরা তো জানি গাছের জীবন আছে, কিন্তু আমি যা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায়? চট করে উত্তর দেওয়া যাবে না। এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি। এখন আমরা পুরোপুরিভাবে জীবন কি তাই জানি না। বলেন কি, জীবন কি জানেন না? হ্যাঁ, তাই। বিজ্ঞান অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু আমরা জানি না। অনেক আনসলভড মিস্ট্রি রয়ে গেছে। আপনাকে আরেক কাপ চা দিতে বলি? বলুন। ডক্টর জাভেদ সিগারেট ধরিয়ে শান্ত স্বরে বলেন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে গাছের মিল অনেক বেশি। বলেন কি? হ্যাঁ, তাই। আসল জিনিস হচ্ছে জিন, যা ঠিক করে কোনো প্রোটিন তৈরি করা দরকার। অনেকগুলি জিন নিয়ে হয় একটি ডিএনএ মলিকুল, ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। প্রাণের আদি ব্যাপার হচ্ছে এই জটিল অণু। এই অণু থাকে জীবকোষে। তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে না গাছ হবে না সাপ হবে। মাইটোকন্ড্রিয়া বলে একটি জিনিস মানুষেরও আছে, আবার গাছেরও আছে। মানুষের যা নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার কথাও নয়, বিষয়টি অত্যন্ত জটিল। আপনি চাইলে আমি আপনাকে কিছু সহজ বইপত্র দিতে পারি। আমি চাই আপনি আমাকে আরো কিছু বলুন। ডিএনএ প্রসঙ্গেই বলি, এই অণুগুলি হচ্ছে প্যাচাল সিঁড়ির মতো। মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম। সিঁড়ির দুই একটা ধাপ শুধু আলাদা, একটু অন্যরকম। মিসির আলি গভীর আগ্রহে তাকিয়ে আছেন। একজন ভালো শিক্ষক খুব সহজেই একজন মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন। ডক্টর জাভেদ এই মনোযোগী শ্রোতাকে পছন্দ করে ফেললেন। শুধু দুই একটা ধাপ অন্যরকম হওয়ায় প্রাণী জগতে মানুষ এবং গাছ আলাদা হয়ে গেছে। প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন। আপনি আগে বরং কয়েকটা বইপত্র পড়ুন, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ডক্টর জাভেদ তিনটি বই দিলেন, দুটি ঠিকানা লিখে দিলেন। একটি লন্ডনের রয়্যাল বোটানিক্যাল সোসাইটির, অন্যটি ডক্টর লংম্যানের। ডক্টর লংম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডাইরেক্টর। মিসির আলি সাহেব তার সঙ্গের ছবিগুলো দুভাগ করে দুই জায়গায় পাঠালেন, এবং আশ্চর্যের ব্যাপার, 10 দিনের মাথায় ডক্টর লংম্যানের চিঠির জবাব চলে এলো। টমাস লংম্যান, পিএইচডি, টিএসসি, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল সায়েন্স, এনডি 505837 ইউএসএ। প্রিয় এম মালি, আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি। যে সমস্ত লতানো গাছের ছবি আপনি পাঠিয়েছেন তা খুব সম্ভব কল্পনা থেকে আঁকা। আমাদের জানা মতে ওরকম গাছের কোনো অস্তিত্ব নেই। তবে পেরুর গহীন অরণ্য এবং আমেরিকান রেইন ফরেস্টে কিছু লতানো গাছ আছে যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে। আমি আপনাকে কিছু ফটোগ্রাফ পাঠালাম, আপনি নিজে মিলিয়ে দেখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করছি, রেইন ফরেস্ট এবং পেরুর গাছগুলির রং সবুজ, কিন্তু আপনার পাঠানো ছবির গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ। এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না। আপনার বিশ্বস্ত টি লংম্যান। পুনশ্চ আপনি যদি আপনার ছবির মতো গাছের কিছু নমুনা পাঠান তাহলে আমরা তা অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব। রয়্যাল বোটানিক্যাল সোসাইটি চিঠির জবাব দিতে 20 দিনের মতো দেরি করলো। তাদের জবাবটি ছিল 1 লাইনের। প্রিয় ডক্টর এম আলী, আপনার পাঠানো ছবির মতো দেখতে কোনো গাছের কথা আমাদের জানা নেই। আপনার বিশ্বস্ত এম সুরনসেন। মিসির আলি সাহেব এ কদিনের জীবনের উৎপত্তি এবং বিকাশের ওপর গোটা চারেক বই পড়ে ফেললেন। ডিএনএ এবং আরএনএর
মলিকুল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন প্রচুর কেমিস্ট্রি জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না। বারবার অ্যামিনো অ্যাসিডের কথা আসছে। অ্যামিনো অ্যাসিড কী জিনিস তা তিনি জানেন না, অথচ বুঝতে পারছেন প্রাণের রহস্যের সঙ্গে অ্যামিনো অ্যাসিডের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিসির আলি 9-10-এর পাঠ্য কেমিস্ট্রি বই কিনে এনে পড়া শুরু করলেন। কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে। এই ফাঁকে চিঠি লিখলেন তিন্নির বাবাকে। তিন্নির বাবা তার জবাব দিলেন না, তবে তিন্নি একটি চিঠি লিখল। কোনো রকম সম্বোধন চিঠিতে নেই, হাতে লেখা অপরিচ্ছন্ন, প্রচুর ভুল বানান, কিন্তু ভাষা এবং বক্তব্য বেশ পরিষ্কার। খুবই গুছিয়ে লেখা চিঠি, বাচ্চা একটি মেয়ের জন্যে, যা বেশ আশ্চর্যজনক। চিঠির অংশবিশেষ এরকম: আপনি আব্বাকে একটা লম্বা চিঠি লিখেছেন। আব্বা সেই চিঠি না পড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না। তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করেন। কিন্তু আমি জানি আপনি করছেন। যদিও আপনি অনেক দূরে থাকেন, তবু আমি বুঝতে পারি। আপনি যে আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি। কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু আপনি করেন। কেন করেন? আমি তো ভালো মেয়ে না। আমি সবাইকে কষ্ট দিই, সবার মাথায় যন্ত্রণা দিই। কাউকে আমার ভালো লাগে না। আমার শুধু গাছ ভালো লাগে। আমার ইচ্ছে করে একটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বসে থাকি, গাছের সঙ্গে কথা বলি। গাছেরা কত ভালো। এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না। নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে। কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে, এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে। কি সুন্দর সেই সব কথা! এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। চিঠি এ পর্যন্তই। মিসির আলি চিঠিটি কম হলো 10 বার পড়লেন। চিঠির কিছু অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন, যেমনটা একটি লাইন: এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। স্পষ্টতই মেয়েটি গাছের কথা বলছে। পুরো ব্যাপারটা সম্ভবত শিশুর কল্পনা। শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর কিছুই নেই। মিসির আলির নিজের এক ভাগ্নি অমিতা গাছের সাথে কথা বলতো। ওদের বাড়ির সামনে ছিল একটা খাটো কদম গাছ। অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে। মিসির আলি একদিন আড়ালে বসে কথাবার্তা শুনলেন। কি রে, আজ তুই এমন মুখ কালো করে রেখেছিস কেন? রাগ করেছিস? তুই এমন কথায় কথায় রাগ করিস কেন? কেউ বকেছে? কি হয়েছে বলতো ভাই শুনি। অমিতা অনেকক্ষণ চুপ করে রইল, যেন সে সত্যি সত্যি শুনতে পাচ্ছে গাছের কথা। মাঝে মাঝে মাথাও নাড়ছে। একসময় সে উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বলল, কে কদম গাছকে ব্যথা দিয়েছে? কে পাতা শুদ্ধ তার ডাল ছিঁড়েছে? কান্নাকাটি আর চিৎকার। জানা গেল আগের রাতে সত্যি সত্যি কদম গাছের একটি ডাল ভাঙা হয়েছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। কিছুদিন পর গাছটি আপনা আপনি মরে যায়। অমিতা নাওয়া খাওয়া বন্ধ করে বড় অসুখে পড়ে যায়, জীবন মরণ অসুখ। মাসখানিক ভোগে সেরে ওঠে। গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন, ছোটবেলার কথা জিজ্ঞেস করবেন। যদিও এটা খুবই সম্ভব যে অমিতার শৈশবের কথা কিছু মনে নেই। সে এখন থাকে কুমিল্লার ঠাকুরপাড়ায়। তার স্বামী পুলিশের টিএসপি। সে নিজে কোনো এক মেয়ে স্কুলে পড়ায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করে চলে যাবেন ময়মনসিংহ। তিন্নির সঙ্গে কথা বলবেন, দুই একটা ছোটখাটো পরীক্ষা টরীক্ষা করবেন। তিন্নির মার আত্মীয় স্বজনদের খোঁজ বের করতে চেষ্টা করবেন। তিন্নিকে দিয়ে আরো কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডক্টর লংম্যানের কাছে। অনেক কাজ সামনে। মিসির আলি 2 মাসের অর্জিত ছুটির জন্য দরখাস্ত করলেন। বিশ্ববিদ্যালয়ে তার চাকরির পদটি হচ্ছে অস্থায়ী, পার্ট টাইম শিক্ষকতার পদ। 2 মাসের ছুটি বিশ্ববিদ্যালয়ে তাকে দেবে না, হয়তো চাকরি চলে যাবে। কিন্তু উপায় কি? এই রহস্য তাকে ভেদ করতেই হবে। ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে? তা হতেই পারে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের বই অন্য ভুবনের আজ 3য় পর্ব।